আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 28শে ফেব্রুয়ারি তেহরানের আকাশ তখন ভোরের প্রথম আলোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় কয়েক দশকের ছায়াযুদ্ধ এবং ভূ রাজনৈতিক উত্তেজনার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্য এক নজিরবিহীন সরাসরি যুদ্ধের সাক্ষী হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর শুরু করে এক বিশাল সামরিক অভিযান, যার কোড নেম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। তেহরান থেকে ইস্পাহান, তাবরিজ থেকে সিরাজ, ইরানের অন্তত 20টি প্রদেশে একযোগে শুরু হয় বিমান হামলা এবং ক্রুজ মিসাইল বর্ষণ। এর কয়েক ঘন্টার মধ্যেই তেহরান তার সর্বশক্তি দিয়ে পাল্টা আঘাত হানে ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর। এই সংঘাত কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি মুহূর্তের মধ্যে বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং জর্ডানের আকাশ সীমাকেও রণক্ষেত্রে পরিণত করেছে। ইরানের পাশে নেই আরব দেশগুলো। চীন, রাশিয়ার মতো দীর্ঘদিনের মিত্ররা দায় সারছে শুধু বিবৃতি দিয়ে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি খামেনি রেজিম উৎখাতের ঘোষণা দিয়েছেন। মধ্যপ্রাচ্য এবং আরব অঞ্চলে গত কয়েক বছরের নানান সমীকরণে একলা হয়ে পড়া ইরানি শাসক গোষ্ঠীর সামনে এখন অপশন খুবই সামান্য। সেই সঙ্গে দেশের অভ্যন্তরে রেজিম বিরোধী ব্যাপক জনক্ষোভ পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, কয়েক মাস ধরে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের রণসজ্জা শেষ পরিণত হয়তো ঘটবে আয়াতুল্লাহ আল খামেনির পতনের মধ্য দিয়ে। তার জায়গায় আসবেন পশ্চিমা বিশ্বের মনোনীত কোনো শাসক। প্রশ্ন হলো, এই সমীকরণে কি বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্য তথা বিশ্ব রাজনীতি? মধ্যপ্রাচ্যের গত এক দশকের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করলে দেখা যায়, আজকের এই দিনটি কেবল একটি যুদ্ধের শুরু নয়, বরং এটি সমগ্র মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং ক্ষমতার ভারসাম্য পুনর্নির্ধারণের একটি মহালগ্ন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অপারেশন এপিক ফিউরি কোনো আকস্মিক ঘটনা নয়, এর পেছনে রয়েছে কয়েক বছরের পুঞ্জীভূত উত্তেজনা, বিশেষ করে 2025 সালের জুন মাসের 12 দিনের যুদ্ধ এবং পরবর্তী অভ্যন্তরীণ অস্থিতিশীলতা। 2025 সালের সেই যুদ্ধের ক্ষত ইরান এখনো কাটিয়ে উঠতে পারেনি, যেখানে অন্তত 610 জন ইরানি নাগরিক প্রাণ হারিয়েছিলেন এবং নাতানজ ও ফোর্দোর পরমাণু স্থাপনাগুলো প্রথমবারের মতো সরাসরি মার্কিন ও ইসরায়েলি আক্রমণের শিকার হয়েছিল। মাত্র এক বছরের মধ্যে কয়েক দফা গভীর সংকটে পড়েছে ইরানের খামেনি রেজিম। শুধু বাইরের শক্তির হামলা নয়, অভূতপূর্ব জনবিক্ষোভ দেখা গেছে সাম্প্রতিক সময়। রিয়ালের অভাবনীয় দরপতন এবং মুদ্রাস্ফীতির প্রতিবাদে জানুয়ারি মাসে তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু করে প্রতিটি বড় শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ দমনে ইরান সরকার যে কঠোর পথ বেছে নেয় তা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এতে নিহত হন হাজার হাজার মানুষ। কয়েকটি মানবাধিকার সংস্থার হিসাবে প্রাণহানির সংখ্যা 30,000-এরও বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হত্যাকাণ্ডকে রেড লাইন বা চূড়ান্ত সীমা হিসেবে ঘোষণা করেছিলেন। বিশ্লেষকদের মতে, ইরানের এই অভ্যন্তরীণ দুর্বলতা এবং জনগণের সাথে সরকারের তৈরি হওয়া বিশাল দূরত্বকেই মার্কিন প্রশাসন ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনের সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেছে। আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প তার দেওয়া শর্ত মানতে 19শে ফেব্রুয়ারি তেহরানকে 15 দিনের সময় বেঁধে দেন। আক্রমণের ঠিক দুদিন আগে 26শে ফেব্রুয়ারি জেনেভায় ওমানের মধ্যস্থতায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে এক গোপন আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। ট্রাম্পের পক্ষ থেকে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস করার দাবি তোলা হয়। এছাড়া তেহরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করার দাবিও তোলে ওয়াশিংটন। বলা হয়, হামাস ও হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছেদ করতে হবে। অর্থাৎ এক কথায় আমেরিকার একটি পুতুল সরকারের ভূমিকা দিতে হবে আয়াতুল্লাহ আল খামেনিকে। স্বাভাবিকভাবেই এমন দাবি মানেনি ইরান। দেশটির আলোচকেরা 27শে ফেব্রুয়ারি জানান, সমঝোতায় পৌঁছাতে হলে যুক্তরাষ্ট্রকে এসব দাবি প্রত্যাহার করতে হবে। এর কয়েক ঘন্টার মধ্যে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে কলট্রন তুলে হামলা চালায় আমেরিকা ও ইসরায়েলের বিমান বাহিনী। 28শে ফেব্রুয়ারি ভোরের হামলাটি ছিল অত্যন্ত নিখুঁত এবং সুসমন্বিত।
পেন্টাগন এবং ইসরায়েল ডিফেন্স ফোর্সেস যৌথভাবে এই অভিযান পরিচালনা করে, যেখানে আকাশপথের পাশাপাশি সাইবার হামলাও চালানো হয়, যাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে দেওয়া হয়। দর্শক, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে হামলা শুরু করলেও দুটি অপারেশনের নাম আলাদা। আমেরিকার অভিযানের নাম অপারেশন এপিক ফিউরি, অন্যদিকে ইসরায়েলটির নাম অপারেশন লায়ন্স রোড। আক্রমণের প্রথম তরঙ্গে লক্ষ্যবস্তু করা হয় তেহরানের পস্তুর ডিস্ট্রিক্ট এবং কেশ ভারদস্ত এলাকাকে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির কার্যালয় এবং রাষ্ট্রপতির বাসভবন অবস্থিত। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে খামেনির বাসভবন চত্বরের একাংশ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছে তারা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সরাসরি লক্ষ্যবস্তু করেছিল। মার্কিন এবং ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণ মূলত তিনটি স্তরে বিভক্ত ছিল। এক, নেতৃত্ব উচ্ছেদ, যার লক্ষ্য ছিল সরকারি কমান্ড সেন্টার এবং নেতৃত্বের বাসভবন। দুই, পরমাণু অবকাঠামো, বিশেষ করে ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের অবশিষ্ট পরমাণু গবেষণাগার। তিন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানা, যার লক্ষ্য IRGCর ড্রোন উৎপাদন কেন্দ্র এবং ব্যালিস্টিক মিসাইল সাইলো। আক্রমণ চলাকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক নাটকীয় ভিডিও বার্তা প্রচার করেন। তিনি ইরানের জনগণকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের মুক্তির সময় আসন্ন, আপনাদের সরকারকে দখল করে নিন। এটি কেবল একটি সামরিক ঘোষণা ছিল না, বরং কয়েক দশকের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে প্রকাশ্য রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের প্রথম সরাসরি ডাক। ইরান দীর্ঘ সময় ধরে যে প্রক্সি যুদ্ধের কৌশল অবলম্বন করেছিল তা এবার সরাসরি যুদ্ধের রূপ নেয়। IRGC তাদের পাল্টা অভিযানের নাম দেয় অপারেশন ট্রু প্রমিস 4। ইরানের উত্তর পশ্চিম এবং দক্ষিণ উপকূল থেকে শত শত ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর দিকে নিক্ষেপ করা হয়। ইরানের পাল্টা হামলার মূল কেন্দ্র ছিল পারস্য উপসাগরীয় দেশগুলো, যারা দীর্ঘকাল ধরে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আশ্রয় দিয়ে আসছে। কাতারের দোহার আল উদাইদ বিমান ঘাঁটিতে একাধিক মিসাইল আঘাত হানার খবর পাওয়া গেছে। কাতারি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, তবে একটি ভিডিওতে ঘাটির ভেতর বিস্ফোরণ হতে দেখা গেছে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর মানমাতে সাইরেন বেজে ওঠে এবং ইরানি মিসাইল সেখানে সরাসরি আঘাত হানে বলে বাহরাইন কর্তৃপক্ষ নিশ্চিত করে। আবুধাবি এবং দুবাইতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। আমিরাতি কর্তৃপক্ষ জানিয়েছে শারাফনিলার আঘাতে অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সৌদি আরবের রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে পাল্টা হামলা ইরানের জন্য আরও জটিল পরিস্থিতি তৈরি করেছে। আরব দেশগুলো এই ঘটনাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। উপসাগরের দেশগুলোই ইরানের হামলার কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরবও। হুঁশিয়ারি দিয়ে তারা বলেছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা চলতে থাকলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এতে সহজেই বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্য এবং আরব অঞ্চলে এক নিঃসঙ্গ শক্তিতে পরিণত হয়েছে ইরানের খামেনি রেজিম। তাদের দীর্ঘদিনের পুরনো মিত্রদের কেউ আর পাশে নেই। দর্শক, এই যুদ্ধের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার। ইরান দাবি করেছে তারা প্রথমবারের মতো পূর্ণ মাত্রায় তাদের হাইপারসনিক মিসাইল ফাত্তাহ 2 ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 13 থেকে 15 গুণ দ্রুত চলতে থাকে। অন্যদিকে ইসরায়েল ও তার অ্যারো 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং নবনির্মিত আয়রন বিম লেজার সিস্টেম ব্যবহার করেছে। আয়রন বিম ব্যবহারের মাধ্যমে মাত্র $3 থেকে $5 খরচে একটি ড্রোন ধ্বংস করা সম্ভব, যেখানে আয়রন ডোম মিসাইলের খরচ ছিল $50,000। তবে ফাত্তাহ 2 এর মতো উচ্চ গতির হাইপারসনিক অস্ত্রের বিরুদ্ধে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কতটা কার্যকর ছিল তা নিয়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক রয়েছে। অপারেশন এপিক ফিউরির সবচেয়ে বড় প্রশ্নটি হলো, আয়াতুল্লাহ খামেনি কি বেঁচে আছেন? ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 দাবি করেছে যে 86 বছর বয়সী এই সর্বোচ্চ নেতা সম্ভবত হামলায় নিহত হয়েছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে দাবি করেছেন খামেনি জীবিত এবং নিরাপদ স্থানে আছেন। তবে খামেনির অবস্থান ও পরিস্থিতি নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও হামলায় ইরানের সামরিক নেতৃত্বের অপূরণীয় ক্ষতি হয়েছে। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার এই অভিযানে
প্রাণ হারিয়েছেন। এরা হলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে, আইআরজিসি পদাতিক বাহিনীর প্রধান মোহাম্মদ পাকপুর এবং সেনাবাহিনী বা আর্তেশের শীর্ষ পর্যায়ের কমান্ডার আমির হাতামি। এই নেতৃত্ব শূন্যতা ইরানের সামরিক প্রতিক্রিয়ার চেইন অব কমান্ডকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি খামেনির মৃত্যু নিশ্চিত হয়, তবে উত্তরাধিকারী হিসেবে তার ছেলে মোস্তফা খামেনির নাম আগে থেকে আলোচিত হলেও বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতিতে আইআরজিসি সরাসরি ক্ষমতা দখল করতে পারে অথবা দেশ এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে। ইরানের উপর যখন বাইরে থেকে বোমা বর্ষণ হচ্ছে, তখন দেশটির ভিতর এক অন্যরকম যুদ্ধের সূচনা হয়েছে। জানুয়ারি মাসের নির্মম হত্যাকাণ্ডের পর থেকে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল চরমে। নির্বাসিত রেজা পাহলভি এই সুযোগকে কাজে লাগিয়ে সিংহ ও সূর্য বিপ্লব সফল করার ডাক দিয়েছেন। পাহলভি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তার ভাষণে বলেছিলেন, ইসলামী প্রজাতন্ত্রকে শেষ করার সময় এসেছে। 28 ফেব্রুয়ারি আক্রমণের পরপরই তিনি ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান যেন তারা খামেনির ডুবন্ত জাহাজ ত্যাগ করে জনগণের পাশে দাঁড়ায়। তার এই আহ্বান এবং ট্রাম্পের প্রকাশ্য সমর্থন ইরানি জনগণের একটি বড় অংশকে সাহস জুগিয়েছে। তেহরানের রাজপথে বিক্ষোভকারীদের ডিক্টেটর বা খামেনির মৃত্যু কামনা করে স্লোগান দিতে দেখা গেছে, এমনকি যুদ্ধ চলাকালীন অবস্থাতেও। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দীর্ঘকাল ধরে একটি অলিখিত নিয়ম ছিল, কোনো আরব দেশ সরাসরি ইসরায়েল আমেরিকার পক্ষে ইরানের বিরুদ্ধে দাঁড়াবে না। কিন্তু 2026 সালের এই যুদ্ধে সেই সমীকরণ বদলে দিয়েছে। 2023 সালে চীনের মধ্যস্থতায় যে সৌদি ইরান সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল, তা এখন পুরোপুরি ধসে পড়েছে। সৌদি আরব অত্যন্ত কড়া ভাষায় ইরানের নিন্দা জানিয়েছে এবং আক্রান্ত উপসাগরীয় দেশগুলো কাতার, আমিরাত, বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। তারা একে ইরানি আগ্রাসন হিসেবে চিহ্নিত করেছে। বাহরাইন এবং আমিরাত সব জানিয়ে দিয়েছে, তাদের ভূখণ্ডে ইরানের হামলার জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে। এই আঞ্চলিক জোট ইরানকে একটি বিচ্ছিন্নতার অক্ষে বা এক্সিস অফ আইসোলেশনে বন্দী করে ফেলেছে, যেখানে ইরান আশা করেছিল ইসরায়েলি আক্রমণের মুখে তারা মুসলিম বিশ্বের সহানুভূতি পাবে। সেখানে বাস্তবতা হলো আরব দেশগুলোই এখন ইরানের শাসনের পরিবর্তন চাইছে। দর্শক, মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাতের প্রথম শিকার হয় বিশ্ব অর্থনীতি। 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর কয়েক ঘন্টার মধ্যে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $73 উঠে যায়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এটি কেবল শুরু। যদি ইরান তার চিরাচরিত হুমকি অনুযায়ী হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্বে তেলের বাজার এক মহাপ্রলয়ের সম্মুখীন হবে। ইরান যদি মাত্র একদিনের জন্য এই প্রণালী বন্ধ করে, তবে তেলের দাম $120 থেকে $150 পৌঁছাতে পারে। এছাড়া যুদ্ধের কারণে বিমা খরচ এবং ট্যাঙ্কার পরিচালনার খরচ আকাশচুম্বী হবে, যা প্রতিটি পণ্য ও সেবার দাম বাড়িয়ে দিবে। সৌদি আরব এবং আমিরাতের পাইপলাইনগুলো কিছুটা তেল বাইরে পাঠাতে পারলেও তারা হরমুজের বিকল্প হওয়ার জন্য যথেষ্ট নয়। ইরান দীর্ঘকাল ধরে রাশিয়া এবং চীনের সাথে তার কৌশলগত সম্পর্ককে ঢাল হিসেবে ব্যবহার করে এসেছে, কিন্তু অপারেশন এপিক ফিউরি শুরুর পর দেখা যাচ্ছে মস্কো এবং বেইজিং অনেকটা সতর্ক অবস্থান নিয়েছে। রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধের কারণে নিজে সংকটে রয়েছে। যদিও তারা ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতে সহায়তা করেছে, তবে বর্তমানে সরাসরি যুদ্ধে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো আগ্রহ দেখায়নি। চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হলেও তারা তাদের মধ্যপ্রাচ্যের বিনিয়োগ এবং বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করতে চায় না। ওয়াল স্ট্রিট জার্নালের বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়া ও চীনের কাছে ইরানের গুরুত্ব কেবল একটি ভূ রাজনৈতিক গুটি হিসেবে, কিন্তু তারা ইরানের জন্য যুদ্ধে যাওয়ার কোনো প্রতিশ্রুতি দেয়নি। প্রশ্ন হলো, কি হবে এই সংঘাতের পরিণতি? অপারেশন এপিক ফিউরি বা ট্রু প্রমিস 4 এর মাধ্যমে মধ্যপ্রাচ্য পয়েন্ট অফ নো রিটার্ন বা ফেরার পথহীন মোহনায় দাঁড়িয়েছে। এই সংঘাতের পরিণতি নিয়ে 3টি সম্ভাব্য দৃশ্যপট কল্পনা করা যায়। প্রথমত, শাসন পরিবর্তন এবং গণতান্ত্রিক উত্তরণ। যদি খামেনির মৃত্যু নিশ্চিত হয় এবং আইআরজিসির উপর হামলা অব্যাহত থাকে, তবে অভ্যন্তরীণ বিদ্রোহের মাধ্যমে ইরানের বর্তমান শাসনের পতন ঘটতে পারে।
রেজা পাহলভির নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে পারে, যা মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের শিয়া সুন্নি দ্বন্দ্বের অবসান ঘটাতে সক্ষম হবে। দ্বিতীয়ত, আঞ্চলিক মহাযুদ্ধ বাড়তে পারে। ইরান যদি তার সর্বশক্তি দিয়ে এবং লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের ব্যবহার করে পূর্ণ মাত্রায় যুদ্ধ চালিয়ে যায়, তবে এটি কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক শক্তিসমূহকেও টেনে আনতে পারে। সেক্ষেত্রে বিশ্ব অর্থনীতি এক দীর্ঘস্থায়ী মন্দার কবলে পড়বে। সবশেষ, ইসরায়েল আমেরিকার কৌশলগত বিজয় ও পিছু হটা। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের পরমাণু অবকাঠামো এবং নেতৃত্বের মূল অংশ ধ্বংস করতে সক্ষম হয়, তবে তারা শাসনের সম্পূর্ণ পরিবর্তন না ঘটিয়েও এক পর্যায়ে পিছু হটতে পারে। তবে ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসার 2.0 নীতি অনুযায়ী তারা এবার ইরানের শাসনের পরিবর্তন না হওয়া পর্যন্ত শান্ত হবে না বলেই মনে হচ্ছে। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো 2026 সালের এই 28শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের জন্য একটি নতুন শূন্য বছর। যে ইসলামী প্রজাতন্ত্র 1979 সালে এক বিপ্লবের মাধ্যমে জন্ম নিয়েছিল, 2026 সালের এই মহাপ্রলয় হয়তো তার পরিসমাপ্তির বার্তা বহন করছে। তবে পরিবর্তনের মূল ইরান এবং সমগ্র বিশ্বকে কতটুকু দিতে হবে তা নির্ভর করছে সামনের দিনগুলোতে তেহরান এবং ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের উপর। মধ্যপ্রাচ্যের মানচিত্র হয়তো একই থাকবে, কিন্তু তার ভিতরের চালিকার শক্তিগুলো চিরতরে বদলে যেতে শুরু করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের 17 কিংবা 18 মাসের শাসন, এটিকে কিভাবে মূল্যায়ন করবেন? তিনি কি সফল হয়েছেন নাকি ব্যর্থ? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সারা বাংলাদেশের মানুষ তার পেছনে লেগেছে, এবং আমাদের দেশের যে চরিত্র, সেক্ষেত্রে ক্ষমতা হারালে মানুষের কাপড় চোপড় থাকে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা জুটেছিলেন, যারা এসেছিলেন, এই বাংলায় অবস্থার দৃষ্টি মনে হচ্ছে তাদের বাকি জীবন স্বস্তিতে কাটবে না। তারা যা কিছুই করবেন তা আমাদের যে জনগণ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। আপনি চিন্তা করুন যে 1/11 সময় সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব, তারা কিন্তু অনেক ভালো কাজ করে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত এই বাংলার জমিনে মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং তাদের কোনো অ্যালাইট ঠিকমতো চলাফেরা করতে পারছেন না। এমনকি মঈনুদ্দিন ফখরুদ্দিন তারা আমেরিকার মাটিতে থাকার পরেও সেখানে কিন্তু বাঙালি অধ্যুষিত এলাকাতে তারা ঘোরাফেরা করতে পারেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা হারিয়েছেন অল্প কয়দিন হলো। হারাতে এই যে তিনি ক্ষমতা হারিয়েছেন, এই কথাটা বললাম জেনে শুনেই। মূলত পরিস্থিতি যেভাবে এগোচ্ছিল তাতে মনে হচ্ছিল যে তিনি ক্ষমতায় থাকবেন, এত সহজে তিনি ক্ষমতা দেবেন না। কিন্তু যেভাবে তেল তেল করে একেবারে আব্বা করে, বলতে গেলে নিয়তির টানে ক্ষমতা যেভাবে হস্তান্তরিত হয়ে গেল, সেখানে কি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু করার ছিল? কিচ্ছু করার ছিল না। আমাদের বুদ্ধি অল্প, কিন্তু এই কথাগুলো আমরা অনেক আগে বলেছি যে তারেক রহমান সাহেব যেদিন দেশে আসবেন, ওই দিন থেকে যমুনার কোনো গুরুত্ব থাকবে না। তিনি আসার পরে তার কথা মতোই দেশ চলবে। এই কথা কিন্তু সেই 2024 সনে আমি বলেছিলাম, বাস্তবে তাই হয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যারা লোকজন আছেন, তারা কাদের কথা মতো চলেছেন, কিভাবে কি করেছেন আমি বলতে পারি না, এবং আমরা বাইরে থেকে যে জিনিসগুলো দেখেছি তাতে মনে হয়েছে যে তার কাজগুলো সঠিক হয়নি। আমরা সমালোচনা করেছি, আর সমালোচনা করার কারণে পান্না জেলে গেছে, সাংবাদিক পান্না, আনিস আলমগীর জেলে গেছেন। হয়তো সামর্থ্য থাকলে আমাকেও তারা জেলে নিয়ে নিত, বা আল্লাহ আমাকে রক্ষা করেছেন, যে কোনো কারণে আমি রক্ষা পেয়ে গেছি। কিন্তু আমরা যে কথাগুলো বলেছি মূলত সেই কথাগুলি এখন বাস্তবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে যাচ্ছে। ইন্টারনেটে একটি ছবি ভাইরাল হয়েছে। মনির হায়দার নামে একজন ইত্তেফাকে একসময় চাকরি করতেন, তার আগে জনকণ্ঠে চাকরি করতেন সাংবাদিক। রেপুটেশন ভালো না। শুধু এতটুকু বললাম, আমার সাথে একটা সময় টকশো করতেন, কথাবার্তা হতো, আমি তার অনেক কথা সমালোচনা করতাম। করার পরে উনি একদিন আমার হাত ধরে বললেন যে, রনি ভাই,
আপনি আমার সমালোচনা করেন, আপনার ভাবি তো আপনার টক শো দেখে, আমার অপরাধ কি? এরপর থেকে আসলে মনির হায়দারের কখনোই সমালোচনা করিনি অন জেন্টলম্যান গ্রাউন্ডে। এরপর দেখলাম যে অলানে ছাড়ি তিনি আমেরিকাতে চলে গেছেন। তো আমেরিকাতে চলে যাওয়ার পরে সাংবাদিক মাসুদ কামাল, তার কলিগ ছিলেন, তিনি তাকে চাকরি দিয়েছেন। তো তার কাছে শুনলাম তার আমলনামা, যেটা আমি জানতাম না, মানে কিভাবে তার চাকরি হলো, কিভাবে তিনি সেই চাকরি করতেন, ইত্যাদি ইত্যাদি সবকিছু। এরপরে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, মিরপুরে এস এ খালেক সাহেবের যে ছেলে সাজু, এবার নির্বাচনে দাঁড়িয়েছেন, তিনি কথা প্রসঙ্গে একদিন মনির হায়দারের কথা বললেন। তো মনির হায়দারের কথা বলার পরে তিনি একেবারে রীতিমতো আঁতকে উঠলেন, যে বলেন যে আরে বলেন কি, ও তো এই করেছে, আমার সাথে এই করেছে, আমার বিরুদ্ধে রিপোর্ট ছাপিয়ে তারপরে সেটা আমার কাছ থেকে প্রতি মাসে মাসে ওই আমাদের 10,000 না 15,000 টাকা করে আমার কাছ থেকে নিয়েছে। একই অবস্থা এহসানুল হক মিলন। এহসানুল হক মিলন যখন মন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে একবার রিপোর্ট ছাপা হলো। আবার কি কারণে যেন এহসানুল হক মিলনের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। একজন সাংবাদিক আছেন পরিচিত, এহসানুল হক মিলনের পরিচিত, তো তার নাম মিস্টার পাটোয়ারি, বিটিভিতে একসময় কাজ করতেন, বেশ সিনিয়র সাংবাদিক, এখন টকশো করেন। তো তিনি একদিন গিয়ে দেখলেন যে এহসানুল হক মিলন যখন মন্ত্রী, তখন তার সাথে একই বিছানায় মনির হায়দার শুয়ে আছে। তখন তিনি এহসানুল হক মিলনকে রীতিমতো একটু কটু বাক্য বলেন, বকাঝকা করলেন, যে 2 দিন আগে যেই লোক আপনার বিরুদ্ধে রিপোর্ট করেছে, আজ আপনি তার সঙ্গে গলাগলি করে বেডরুমে শুয়ে আছেন। আপনি তো মানে নির্বুদ্ধিতার একটা সীমা আছে। কথা সত্য মিথ্যা পাটোয়ারি সাহেব বলতে পারবেন, আর এহসানুল হক মিলন বলতে পারবেন, আমি শুনেছি। আর পাটোয়ারি সাহেব আমাকে এই কথা বলেছেন, আমাকে নিষেধ করেনি, তাই আমি কথাটা মিডিয়াতে বলে দিলাম। তো এই হলো মনির হায়দারের ক্যারেক্টারিস্টিক্স। সেই মনির হায়দার পূর্ণ সচিবের মর্যাদায় যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এলেন এবং সারাদিন ঘোরাফেরা করলেন, এবং এদের একটা সিন্ডিকেট আছে, মনির হায়দার, মোস্তফা সরোয়ার ফারুকী, আসিফ নজরুল, তারপরে এর সঙ্গে সঙ্গে আবার সেই আরেকজন ভদ্রলোক ছিলেন, মারা গেছেন, আমেনা মহসিনের হাজব্যান্ড ছিলেন। তো এরা সবাই একসাথে চলতেন। এদের অনেক অভ্যাসই প্রায় সেম ক্যাটাগরির। আপনি তো বুঝতে পারছেন, সেম ক্যাটাগরির মানে পানীয় ঠানীয় পান করা, যে কোনো, সেটা কোকাকোলা হোক বা অন্য যে কোনো জিনিস হোক, একসাথে পান করার অভ্যাস এদের রয়েছে। তো সেই মনির হায়দার আসলেন, তারপরে লুৎফে সিদ্দিকী আসলেন। লুৎফে সিদ্দিকী এই মানুষটি, মানে কি বলবো, মানে এর বাবা আইজি সাহেব ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। তারপর তার মা রেহানা সিদ্দিকী, তিনি একজন ভালো শিল্পী ছিলেন। এই ভদ্রলোক দেশে বাড়ি ছিলেন, কিন্তু তার কথাবার্তা, অ্যাটিটিউড, মুখ বাঁকা করে ইংরেজি বলা, খুব স্টাইল করে ইংরেজি বলা, সব কিছু দেখে মনে হচ্ছিল যে সহজ কথাটা তিনি সহজভাবে বলতে পারেন না বা বলতে চান না। অনেকটা রবীন্দ্রনাথের হিং সিং ফটের মতো কথাবার্তা বলেন, মুখ একটু বাঁকা করে কথা বলেন, তারপরে একটু স্টাইল করে সেই একটু বাঁকা হয়ে বসেন, পায়ের উপর পা তুলে ক্রস লেগ করে বসেন। এগুলো বাংলাদেশি কালচারে যায় না। পশ্চিমা দুনিয়াতে তিনি আসলে কত বড় পদে চাকরি করেন, কি করেন, তার সফলতাকে আই ডোন্ট নো। কিন্তু তারকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন, আমার কাছে মনে হয়েছে এই কাজটা ভালো হয়নি। তিনি তাসনিম জারাকে নিয়ে আসলেন রাজনীতি করার জন্য, এনে এনসিবিতে ঢুকিয়ে দিলেন। ও মাই গড, গেল তাসনিম জারা, এই মেয়েটার জীবনে শেষ। এবং যাকে বলা হয় রাজনীতির যে একটা স্বাভাবিক শ্রেণী চরিত্র রয়েছে, সেই শ্রেণী চরিত্রটাও নষ্ট হয়ে গেল। এরপরে তিনি খলিলুর রহমান সাহেবকে নিয়ে আসলেন। খলিলুর রহমান ওকে, আমি ওনার সাথে যখন ছিলেন, খলিলুর রহমান সাহেব কথাবার্তা কম বলতেন, কিন্তু ইদানিং তিনি বাংলা এবং ইংরেজিতে কথাবার্তা বলছেন, আমার ভালো লাগছে। যদিও তিনি পশ্চিমা ধাঁচের মানুষ, বিএনপি তাকে নিয়ে বিপদে পড়বে বই, মানে স্বস্তিতে থাকবে না। হি ইজ রিপ্রেজেন্টিং আমেরিকা অ্যান্ড আমেরিকান উইল অ্যান্ড ডিজায়ার। তো আমেরিকান উইল এবং ডিজায়ার নিয়ে তিনি ক্যাবিনেটে ঢুকে আছেন। এটা অনেকটা সেই ব্রিটিশ ভাইস রয়ের মতো, বা ধরুন মার্কিন রাষ্ট্রদূতের 3-4টি রাষ্ট্রদূত ক্যাবিনেটে ঢুকে আছে। খলিলুর রহমান মিন্স ডোনাল্ড ট্রাম্পের ছায়া জনাব তারেক রহমান সাহেবের ভিতরে ঢুকে আছে, নট টু হেল্প, জাস্ট টু গভর্ন, জাস্ট টু ইনস্ট্রাক্ট। তো এই খলিলুর রহমান সাহেব যত ভালো মানুষই হন না কেন,
তিনি তো আমেরিকার যে ডিপ স্টেট পলিসি, সেই পলিসির সাথে সম্পৃক্ত বলে অভিযুক্ত। কাজে সেখানে আমেরিকার স্বার্থ রক্ষা করতে গিয়ে তিনি যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডুবিয়েছেন, একইভাবে তারেক রহমান সাহেবের যে ডুবন্ত তারেক রহমান, এটার একটি স্পষ্ট প্রতিচ্ছবি আপনি খলিলুর রহমান সাহেবের মুখের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। যদিও সে, আমি বললাম, ভালো মানুষ এবং শিক্ষিত এবং সজ্জন ব্যক্তি। এরপরে যেটি বললাম যে ওনার সাথে সাথে উনি নূরজাহান বেগমকে এনেছেন, এটা নিয়ে আমি প্রথমে খুব সমালোচনা করেছিলাম যে দেয়ার আর মেনি পার্সোনাল ম্যাটার্স। অনেকেরই প্রেমিকা থাকে, অনেকেরই ভালো লাগার মানুষ থাকে, আত্মীয় স্বজন থাকে, খালাতো ভাই, মামাতো ভাই, শালা, সম্বন্ধী, অনেক কিছু থাকে, কিন্তু ইট শুড নট বি পাবলিক। আপনি টয়লেটে যে কাজগুলো করবেন, ঠিক টয়লেটে আপনার ভালোবাসার কাজগুলো আপনি খাবার টেবিলে আনতে পারেন না। খাবার টেবিলের ভালোবাসার যে কাজগুলো, এগুলো আপনি বিছানায় বালিশের নিচে নিতে পারেন না। আপনি চিন্তা করেন তো, 3টি রোস্ট বা 4টি খাসির লেগ রোস্ট আপনি বালিশের নিচে নিয়ে ঘুমালেন, লোকজন আপনাকে কি বলবে? পাগল বলবে। অথচ আপনি যদি একই কাজ ওই লেগ রোস্ট নিয়ে মুখের কাছে নিয়ে নাচেন, গান ডাইনিং টেবিলে এই কাজগুলো করেন, আপনাকে কেউ মন্দ বলবে না। কিন্তু একই কাজ আপনি বেডরুমে করলে লোকজন আপনাকে মন্দ বলবে। আর আপনি যে কাজগুলো বেডরুমে করেন, সেই কাজগুলো যদি মসজিদের ধারে কাছে গিয়ে একটু করার চেষ্টা করেন বা ওই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করেন, লোকজন আপনাকে জুতা পিটা করবে, রীতিমতো জুতা পিটা করবে। যে আচরণ আপনি মশার সাথে করেন, একই আচরণ আপনি মাছির সাথে করতে পারেন না। যে আচরণ আপনি মশা এবং মাছির সঙ্গে করেন, সেই আচরণ আপনার প্রিয়তমা যদি আপনার গালে চিমটি কাটে, আপনি মশা মাছির মতো তার সাথে আচরণ করতে পারেন না। দেয়ার আর মেনি থিংস। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার পরিবার, ঘর সংসার, গ্রামীণ ব্যাংক এবং রাষ্ট্রের যে কর্ম, সব একত্র করে ফেলেছিলেন। এখানে একদিকে লামিয়া মোর্শেদ, আর একদিকে নূরজাহান, একদিকে তার বাংলাদেশি কন্যা, অন্যদিকে তার আমেরিকান কন্যা, একদিকে তার গ্রামীণ ব্যাংক, অন্যদিকে তার গ্রামীণ ফোন, একদিকে তার নোবেল পুরস্কার, অন্যদিকে তার প্রধান উপদেষ্টা পদ, একদিকে জামাতের প্রতি ভালোবাসা, অন্যদিকে সেই এনসিপিকে দিয়ে দীর্ঘমেয়াদী কিছু করার চেষ্টা, অন্যদিকে তারেক রহমান সাহেবের সাথে একটা সমঝোতার চেষ্টা, সব মিলিয়ে এমন একটা লেজে গোবরের অবস্থা তিনি করে ফেলেছিলেন, যার ফলে তার এই 17 মাসে যে দুর্বিষহ ঘটনার সময় ঘটেছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এবং রাষ্ট্রযন্ত্রের যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোর যে অস্তিত্ব ছিল, যে স্ট্রেংথ ছিল, শক্তি ছিল, সবগুলো তছনছ হয়ে গেছে। 17 মাসের বিচার ব্যবস্থা, সেটা হাইকোর্ট থেকে শুরু করে নিম্ন আদালত, 17 মাসের পুলিশি ব্যবস্থা, আইজির অফিস থেকে শুরু করে থানা, 17 মাসের রাজনীতি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সবার মধ্যে যে পারস্পরিক যে সম্পর্কটা ছিল, সব ভেঙে চুরে চুরমার খান হয়ে গেছে। যেটিকে বলা হয় ভাতৃঘাতী সংঘাত। রাজনীতিবিদদের মধ্যে যদি সংঘাত শুরু হয়, এই সংঘাত দীর্ঘদিন চলতে থাকে। যে বিষবৃক্ষ ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে আওয়ামী লীগের মনে বপিত হয়েছে, যে বিষবৃক্ষ বিএনপির মনে বপিত হয়েছে, জামাতের মধ্যে বপিত হয়েছে এবং এনসিপির মধ্যে বপিত হয়েছে, কোনো অবস্থাতেই এই বিষবৃক্ষ আগামী 20 বছরে যাবে না। শুধু নিত্য নতুন ধুত্রা গাছ উৎপন্ন হবে, ধুত্রার ফালন তৈরি হবে, আর সেই ধুত্রার গাছের বিষ একেবারে কালবৈশাখীর শক্তি নিয়ে প্রবল বেগে এই ধুত্রার বিষ ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে ধাবিত হবে। মহান আল্লাহ জানেন তার শেষ পরিণতি কি, এবং আমরা কেউ জানি না। আমরা শুধুমাত্র তার জন্য দোয়া করতে পারি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।